আপনাকে যদি আমি এখন প্রশ্ন করি এই একবিংশ শতাব্দীকে আপনি কদম ফুল রোগ, স্পেস এক্স, মঙ্গল গ্রহে মানুষের প্রথম ল্যান্ডিং মিশন, হিগস বোসন কণা আবিষ্কার এবং রায়হান ভাই অপু ভাই তিতলি কোকিলা ফার্নিচারের উত্থানের সাথে আর কোন জিনিস দিয়ে সিগনিফাই করতে চান, উত্তর হবে ডিজিটাল দুনিয়ার উত্থান। একদিকে যেরকম আমরা ব্লক চেইন, নন ফাঞ্জিবল টোকেন, বিটকয়েন বা অন্যান্য ক্রিপ্টোকারেন্সি নিয়ে বিশাল পরিমাণে ক্রেজ দেখতে পাইছি, ঠিক তেমনি ভাবে নর্মাল ওয়ার্ল্ডে একজন সাধারণ মানুষের ডিজিটাল স্কিল এখন আগের থেকে অনেক বেশি পরিমাণে ম্যাটার করে। এর মানে আপনি যদি এখন বলতে চান আমার তো একজন কম্পিউটার অ্যানালিস্ট আছেই, আমি নিজে কম্পিউটার শিখে কি করব, তাহলে আপনাকে সাথে সাথে টেক বুমার উপাধিতে ভূষিত করা হবে। এই ভিডিওতে আমি ফোর্বস, হার্ভার্ড বিজনেস রিভিউ এবং সমসাময়িক বিভিন্ন রিসার্চ পেপার থেকে 21st সেঞ্চুরি ডিজিটাল স্কিলস এই ধারণাটা আসলে কি এবং উপমহাদেশ সহ সমগ্র বিশ্বে হার্ড স্কিল এবং সফট স্কিলের ক্ষেত্রে কোন স্কিলগুলোকে উপরের দিকে রাখা হয়েছে এবং কেন রাখা হয়েছে সেই জিনিসটার ব্যাখ্যা দিব। ইন্টারনেট অফ থিংস কিভাবে আসলে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এখন বিস্তৃত হইতেছে এবং এই ধারণাটা আসলে কি, এবং সবশেষে বাংলাদেশের ডিজিটালাইজেশনের এখন কি অবস্থা, একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে প্রান্তিক পর্যায়ের ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলো পর্যন্ত আসলে পুরো ওভারভিউটা কিরকম, এই পুরো ব্যাপারটি আমি আজকের ভিডিওতে আপনাদের সামনে ব্যাখ্যা করব। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথমে আপনাকে হার্ড স্কিল এবং সফট স্কিল এই দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কি এই ব্যাপারটা নিয়ে একটু ধারণা পাইতে হবে। হার্ড স্কিল হইতেছে একেবারে হার্ডকোর অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি। মনে করেন আপনি কোনো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কোড করতে পারেন, আপনি কোনো একটা সফটওয়্যার চালাইতে পারেন, প্রিমিয়ার প্রো হোক কিংবা অ্যাডোবি আফটার ইফেক্টস হোক, আপনি কোনো ম্যাথ করতে পারেন, আপনি নিজে নিজে কোনো অ্যাপ ডেভেলপ করতে পারেন। আপনার এই স্কিলগুলোকে বলা হয় হার্ড স্কিল। উল্টা দিকে সফট স্কিল বলতে এরকম কোনো অ্যানালিটিক অ্যাবিলিটিকে বোঝায় না। সফট স্কিল মানে হইতেছে আপনি অন্য একজন মানুষের সাথে কিংবা আর 10 জন মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতেছেন, আপনার অ্যাটিটিউডটা আসলে কিরকম, বিভিন্ন পজিশনে বিভিন্ন ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে আপনি ফ্লেক্সিবল কিনা, অর্থাৎ নিজেকে নিজে ওই সিচুয়েশনের সাথে অভিযোজিত করে ফেলতে পারেন কিনা বা মানায় নিতে পারেন কিনা, এই ব্যাপারগুলোকেই এক কথায় বলা হয় সফট স্কিল। এখন আপনি যদি এই সাবকন্টিনেন্টের মধ্যে কোনো কোম্পানিকে ডিরেক্টলি জিজ্ঞেস করেন আপনার কোন কোন স্কিল দরকার, মোটামুটি একটা কমন লিস্ট আপনি পাবেন, কিন্তু এটার কোনো ডিরেক্ট রেফারেন্স আপনি কখনো দিতে পারবেন না, কারণ হার্ড লিটারেচার অর্থাৎ রিসার্চ পেপার কিংবা এই জাতীয় গবেষণাপত্রগুলোতে কখনো ডিরেক্টলি কোনো নির্দিষ্ট স্কিল নিয়ে বলা থাকে না, ওইখানে কিছু জেনারেলাইজ টার্ম দেওয়া থাকে। আমি প্রথমে এই উপমহাদেশীয় জায়গার মধ্যে নন রেফারেন্স যে জায়গাগুলো আছে, স্কিলগুলো আছে, ওইগুলো নিয়ে ব্যাখ্যা করি। প্রথমে যে স্কিলটার কথা বলা হয় সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনিং। এটা আমি খুব একটা বেশি পারি না, আমার কালার থিওরি নিয়ে কিছু কিছু ধারণা আছে, কালার প্যালেট নিয়ে কিছু কিছু ধারণা আছে। আপনারা যদি আমার রিসেন্ট থাম্বনেইলগুলো দেখেন, আপনারা দেখবেন আমার থাম্বনেইল ডিজাইনার একজন নতুন আসছেন এন্ড তার থিঙ্কিং প্রসেস পুরোপুরি আলাদা। গ্রাফিক্স ডিজাইনিং জিনিসটার মধ্যে আপনি আমার আগের যে থাম্বনেইলগুলোর সাথে এখনকার যে থাম্বনেইলগুলো তার একটা ক্লিয়ার ডিফারেন্স দেখতে পাবেন। এক্স্যাক্টলি কোন এলিমেন্টটা থাম্বনেইলের মধ্যে বসানো হইতেছে, এইটার অর্থ আসলে কি, এই পুরো জিনিসগুলো কিন্তু একজন গ্রাফিক্স ডিজাইনারকে চিন্তা করতে হয়। কোন কালারটা এখানে বসতেছে, কেন বসতেছে, এই পুরো ব্যাপারটাই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে অন্তর্ভুক্ত। আপনারা যারা নন ডিজাইনার আছেন, আমি তাদেরকে একটা বই রিকমেন্ড করব, সেটা হচ্ছে নন ডিজাইনার্স ডিজাইনার বুক। এটা লিখছেন রবিন উইলিয়ামস। এই বইটাতে একজন নন ডিজাইনারের পার্সপেক্টিভ থেকে ডিজাইন কনসেপ্টটা আসলে কি সেটা ব্যাখ্যা করার চেষ্টা করা হয়েছে। অ্যান্ড গ্রাফিক্স ডিজাইনিং যারা শুরু করবেন তাদের জন্য আমি এই বইটা অবশ্যই রিকমেন্ড করব। দ্বিতীয় যে স্কিলটা তার নাম হচ্ছে মাইক্রোসফট অফিস। এই জিনিসটা শিখা অর্থাৎ মাইক্রোসফট অফিসের প্রত্যেকটা কম্পোনেন্টকে ধরে ধরে শেখা এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ। যেমন আমি যদি বলি আমাকে সবচেয়ে বেশি কাজ করতে হয় মাইক্রোসফট এক্সেলের অনেক খুঁটিনাটি অনেক জিনিস আছে যেগুলো আমি নিজেও হয়তো অনেক বেশি জানি না। আর নর্মাল যে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট ওয়ার্ড, এইগুলোতে তো আপনাকে অবশ্যই দক্ষ হইতে হবে। এগুলো খুবই নর্মাল এবং বেসিক স্কিল। তাছাড়া আমি মাইক্রোসফটের আরো যে কয়েকটা সফটওয়্যারের মধ্যে আপনাদেরকে দক্ষ হইতে বলবো, তার একটা হচ্ছে মাইক্রোসফট এক্সেস। এখনকার মাইক্রোসফট এক্সেলের বদল অনেকে এক্সেসে জাম্প করতেছে, তার কারণ এক্সেসের মধ্যে কোয়েরি করা যায়, আরো অনেক ধরনের সুবিধা আছে। এই মাইক্রোসফট এক্সেস খুবই গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার। তাছাড়া মাইক্রোসফট প্রজেক্ট, এটা আমরা অনেক বেশি পরিমাণে ইউজ করি কারণ আমরা ইঞ্জিনিয়ারিং প্রজেক্টগুলোর মধ্যে এটা অনেক কাজে লাগে। ওভারঅল ডেটা ম্যানেজমেন্ট সহ এই পুরো প্রসেসটাতে মাইক্রোসফটের সফটওয়্যারগুলো বা মাইক্রোসফট অফিসে দক্ষ হওয়া কিন্তু আপনার জন্য অনেক বেশি জরুরি। 3 নাম্বার বলা হয় ফটোগ্রাফি এন্ড ভিডিও এডিটিং। যে ফটোগ্রাফি নিয়ে আমার কোনো ধরনের আইডিয়া নাই, বাট ভিডিও এডিটিং এর ক্ষেত্রে প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টস এর মতন সফটওয়্যারগুলো অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। এন্ড এইগুলোতে শুধুমাত্র আপনি যদি এই ধারণা নিয়ে থাকেন আপনি জাস্ট টিউটোরিয়াল দেখে দেখে যে কোনো কিছু শিখবেন, এটাতেই আপনার কাজ চলবে, ব্যাপারটা এরকম না। আপনার নিজের একটা ফিলোসফি ডিজাইন করতে হবে। আপনি যেই ধরনের কন্টেন্ট বানান তার সাথে মিল রেখে আপনার এডিটিংটা আসলে কিরকম হওয়া উচিত, সেই ব্যাপারে কিন্তু প্রত্যেক কন্টেন্ট ক্রিয়েটর কিংবা প্রত্যেক এডিটরের একটা নিজস্ব ফিলোসফি থাকে। ওই ফিলোসফিটা আপনার ডেভেলপ হইতেছে কিনা এই ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কাজে এডিটিং সফটওয়্যার শেখার সাথে সাথে নিজের একটা এডিটিং ফিলোসফি তৈরি করা, এটাকেও আমি অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। 4 নম্বরে কন্টেন্ট রাইটিং।
5 নম্বরে ওয়েব ডেভেলপমেন্ট কিংবা আপনি অ্যাপ ডেভেলপমেন্টকেও এটার ভিতরে আনতে পারেন। একটা সময় ছিল যখন মানুষ কোনো ওয়েবসাইট খোলার প্রয়োজনীয়তাই অনুভব করতো না। বাংলাদেশে এখন পর্যন্ত এই ট্রেন্ডটা আসে না, কিন্তু বাইরের দেশে গেলে আপনি দেখবেন যে কোনো একটা শপ ওপেন করা হয়েছে তাদের একটা প্রথমেই ওয়েবসাইট ওপেন করা হইতেছে, কারণ অনলাইন মার্কেটিং এর মধ্যে কিংবা অনলাইনে আপনার পরিচিতিটা জানান দেওয়া এখন অন্য অনেক সময়ের থেকে বেশি ইম্পর্টেন্ট। এবং এই কারণেই ওয়েব ডেভেলপ যারা করে কিংবা অ্যাপ ডেভেলপ যারা করে তাদের উপযোগিতা অন্য অনেক সময়ের থেকে এখন বেশি, এবং এই স্কিলটা আপনাকে অন্য অনেকের থেকে হয়তো এগিয়ে রাখবে। আমি নিজে আমার ওয়েবসাইট যেটা ডিজাইন করি সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস। আমি খুবই নুব লেভেলের, একদম ডিরেক্টলি জাস্ট এলিমেন্টর দিয়ে বসায় আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে হচ্ছে আমার ওয়েবসাইট ডিজাইন করি। এখন তো ওয়েবসাইটের অবস্থা খুবই বাজে, কারণ এর আগে যেটা ডিজাইন করছিলাম ওইটা হ্যাক হয়ে গেছিল। আমার ওয়েবসাইট কেন হ্যাক করছিল এটা আমি কোনোদিনই জানি না, বুঝতেও পারবো না, এটা অ্যানালাইসিস করা বাই করা পসিবল না। মানে সে আসলে কি মনে করে আমার ওয়েবসাইটটা হ্যাক করছিল, সে এক রহস্য। ওকে, এর সাথে আমি যেটা অ্যাড করবো সেটা হচ্ছে ডেটা সায়েন্স। ডেটা সায়েন্সের সাথে যারা জড়িত তারা অতীতের থেকে এখন অনেক বেশি চাহিদা পাবে, তার কারণ আমাদের হাতে এখন অনলাইনে প্রচুর পরিমাণে ডেটা আছে, যেটা হয়তো লিগাল, যেটা হয়তো ফ্রি। এই ডেটাগুলোকে কাজে লাগায় আমি কি আউটপুট আনতে পারতেছি এইটা অনেক বেশি ম্যাটার করে। স্পেসিফিক্যালি আমি বলবো আমি যে কয়েকটা সফটওয়্যার ব্যবহার করি এই ডেটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে, একটা হচ্ছে পাইথন, সেকেন্ডে রাখবো আর, থার্ডে রাখবো মাইক্রোসফট এক্সেল, ফোর্থে রাখবো ম্যাটল্যাবকে, অ্যান্ড ফিফথে রাখবো আমি SPSS কে। এই 5টা সফটওয়্যার অনেক বেশি পরিমাণে আমার ইউজ করা হয়। আর আমি অনেক জায়গাতেই মেশিন লার্নিং নিয়ে কাজ করি। 20 minutes later. আমি নিজে এখন বেশিরভাগ সময় মেশিন লার্নিং নিয়ে কাজ করি, কারণ রিসেন্ট লিটারেচারে আপনি যাদেরকে রিসার্চ করতে দেখবেন তারা সবাই মেশিন লার্নিং এর উপরে অনেক বেশি পরিমাণে জোর দিতেছে। সো এই স্কিলটা যাদের আয়ত্তে থাকবে তারা পরবর্তীতে জবের ক্ষেত্রে অনেক বেশি প্রেফারেন্স পাবে, এটা বলাই যায়। আরেকটা ব্যাপার হচ্ছে ম্যাপিং ডেটা ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনার কাছে যদি কিছু ডেটা থাকে ওইটাকে আপনি ম্যাপে শো করতে পারতেছেন কিভাবে, কিংবা আপনার কাছে যদি ম্যাপের ফাইল থাকে ওইখান থেকে আপনি ডেটা এক্সট্রাক্ট করতে পারতেছেন কিভাবে, এই স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এর জন্য যে 2টা সফটওয়্যার আমি নিজে বেশি পরিমাণে ইউজ করি, একটা হচ্ছে ArcGIS এবং আরেকটা হচ্ছে QGIS। ArcGISটা হচ্ছে পেইড আর QGISটা হচ্ছে যে ফ্রি। এর আগে যে ডেটা ম্যানেজমেন্টের কথা বলছিলাম এর মধ্যে কিন্তু পাইথন আর এই সফটওয়্যারগুলো পুরোপুরিভাবে ফ্রি। এন্ড বর্তমান ওয়ার্ল্ডের মধ্যে একটা রীতি হচ্ছে, আমি যেটা দেখছি বাইরে কিংবা আমাদের দেশের মধ্যে রিসার্চাররা যেটা ফলো করার চেষ্টা করতেছেন, ফ্রি সফটওয়্যার যত বেশি পরিমাণে ইউজ করা যায়, অর্থাৎ ওপেন সোর্স যেটাকে বলতেছি আমরা, যেটা যে কেউ ইউজ করতে পারে, এই সফটওয়্যারগুলোর মধ্যে অনেক বেশি পরিমাণে লাইব্রেরি থাকে। বিভিন্ন কমিউনিটিটা যেহেতু অনেক বড় তাই বিভিন্ন লাইব্রেরি ক্রিয়েট করা হয়, এন্ড ওই লাইব্রেরিগুলো ইউজ করে আমরা বিভিন্ন কাজ করতে পারি। যেমন ধরেন ম্যাটল্যাব, এই সফটওয়্যারটা কিন্তু একটা পেইড সফটওয়্যার, কিন্তু পাইথনের মধ্যে এই ম্যাটল্যাবের কিন্তু অনেকগুলো লাইব্রেরি ক্রিয়েট করা আছে। সো পাইথন দিয়ে ডিরেক্টলি ওই পেইড সফটওয়্যারের অনেকগুলো সুবিধা পাওয়া যায়, কারণ পাইথনের মধ্যে যেহেতু ফ্রি, কমিউনিটি অনেক স্ট্রং, অনেকেই আপনার জন্য লাইব্রেরি ক্রিয়েট করে দিতেছে এন্ড উন্মুক্তভাবে সবাই এটা ব্যবহার করতে পারতেছে। ঠিক তেমনি ভাবে QGIS যেটা, এটাও কিন্তু ফ্রি, তবে ArcGIS এ যে ধরনের সুবিধাগুলো পাওয়া যায় সবগুলা সুবিধা QGIS এ পাওয়া যায় না। তবে যেহেতু QGIS ফ্রি, এখানেও ওই পাইথন কিংবা আর এর মতন অনেকগুলো লাইব্রেরি ক্রিয়েট করা যায় কিংবা ফাংশন ক্রিয়েট করা যায়, যার মাধ্যমে ওই ArcGIS এর অনেক সুবিধা হয়তো QGIS এর মধ্যে পাওয়া যায়। এন্ড কমিউনিটি স্ট্রং দেখে এইখানেও কিন্তু অনেক দ্রুত এই লাইব্রেরিগুলো ডেভেলপড হইতেছে। ম্যাপিং ডেটা ম্যানেজমেন্টের মধ্যে আমি যদি ArcGIS এবং QGIS এই 2টা সফটওয়্যার স্কিল আয়ত্ত করতে পারি, সেক্ষেত্রে আমি অনেক জায়গাতেই প্রেফারেন্স পাবো। আবারও বলে রাখি, এই হার্ড স্কিলগুলাই যে একমাত্র হার্ড স্কিল আপনাকে আয়ত্ত করতে হবে 2021 এ সার্ভাইভ করার জন্য, ব্যাপারটা এরকম না। এগুলা কয়েকটা যেগুলো আমি রিকমেন্ড করি, হয়তো অন্যান্য জব ফিল্ডের মধ্যে অন্য আরো ধরনের হার্ড স্কিল আপনার জরুরি হইতে পারে। যেহেতু আমরা সফটওয়্যার স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতেছি, থ্যাঙ্কস টু বহুব্রীহি ফর স্পন্সরিং দিস ভিডিও। বহুব্রীহি হলো বাংলাদেশের একটি অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম যেখানে 50টিরও বেশি কোয়ালিটি কোর্স রয়েছে। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার আর ডিজিটাল মার্কেটার যারা হতে চান তাদের জন্য ক্যারিয়ার ট্র্যাক প্রোগ্রাম নামের 6 মাসের বিশেষ ট্রেনিং কাজে দিবে, কারণ কোর্স শেষে স্টুডেন্টদের সিভি আর পোর্টফোলিও বিভিন্ন কোম্পানির কাছে পাঠিয়ে দেয় বহুব্রীহি। যে কোনো সময় যে কোনো ডিভাইস থেকে আপনি বহুব্রীহিতে কোর্স করতে পারবেন। এক্সপার্ট প্রফেশনালরা প্র্যাকটিক্যাল প্রজেক্টের অ্যাসাইনমেন্টকে প্রাধান্য দিয়ে কোর্সগুলো বানিয়ে থাকেন, আর কোর্স শেষ করলে আপনি সার্টিফিকেটও পাবেন। বিগিনার হিসেবে আপনি বহুব্রীহির 12টা ফ্রি কোর্স দিয়ে শুরু করতে পারেন। যেমন ডেটা ম্যানেজমেন্টের জন্য আপনি মাইক্রোসফট এক্সেল কিংবা SPSS দিয়ে শুরু করতে পারেন। আপনাদের জন্য একটা প্রোমো কোড আছে, প্রোমো কোডটা হচ্ছে EC30। আজকে থেকে শুরু করে আগামী 60 দিনের ভিতর এই প্রোমো কোড ইউজ করলে আপনি যে কোনো কোর্সে 30% ডিসকাউন্ট পাবেন। যেহেতু প্রোমো কোডটার মেয়াদ আজকে থেকে শুরু করে 60 দিন, তাই একটু তাড়াতাড়ি করতে হবে। আমি ওয়েবসাইটের লিংক এবং প্রোমো কোড ডেসক্রিপশন বক্সে দিয়ে দিছি।
এখন আপনি যদি আরেকটু বড় দৃষ্টিকোণ থেকে তাকান তাইলে কোন কোন পেশা এই একবিংশ শতাব্দীতে অনেক বেশি ইম্পর্টেন্ট হইতে যাইতেছে, তার মধ্যে একটা পেশার নাম আপনি শুনবেন সাইবার সিকিউরিটি, তাছাড়া শুনবেন আইটি অটোমেশন কিংবা মেশিন লার্নিং কিংবা এআই দিয়ে যে কাজগুলো করা হয়, এই পেশাগুলো অনেক বেশি জনপ্রিয়, যেখানে আইটি অটোমেশনের জব আগামী 5 বছরের মধ্যে প্রায় 59% বাড়তে পারে। আরেকটা জিনিস হচ্ছে ইন্টারনেট অফ থিংস বা আইওটি, এইটার হিউজ পরিমাণে ইউজ হইতেছে। আমি আপনাদের একটা এক্সাম্পল দেই, গঙ্গা নদী যেটা ইন্ডিয়াতে, ওদের গঙ্গা নদী প্রচন্ড পরিমাণে দূষিত হয়। আমরা তো জানি কুম্ভ মেলার মতন যে উৎসবগুলো আছে এই সময়গুলোতে গঙ্গা নদীর পানি প্রচন্ড পরিমাণে দূষিত হয়। আপনাদের কাছে একটা প্রশ্ন রাখতেছি, এই মেলাগুলোর সময় গঙ্গা নদীতে অ্যামোনিয়ার পরিমাণ হঠাৎ করে অনেক বেড়ে যায়। এই অ্যামোনিয়ার পরিমাণ হঠাৎ করে কেন বেড়ে যাইতে পারে, তার কারণটা, প্রবাবল কারণটা আপনি আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানান। ইন্ডিয়া যেটা করছে, ওর একটা রিয়েল টাইম মনিটরিং সিস্টেম সাজাইছে, অর্থাৎ ব্রিজের উপরে একটা স্টেশন আছে, এই স্টেশনগুলোতে বিভিন্ন প্রোব কিংবা সেন্সর লাগানো আছে, এই সেন্সরগুলো পানির মধ্যে প্রবেশ করানো, ওই সেন্সরগুলা পানির মধ্যে এক্স্যাক্টলি ওই মুহূর্তে কি পরিমাণ দূষণ আছে, ওইটার পিএইচ কত, টেম্পারেচার কত, টার্বিডিটি কত, অর্থাৎ কতটুকু ঘোলা পরিমাণে আছে, এটার বিওডি সিওডির মতন অনেকগুলা এরকম প্যারামিটার আছে যেটা দিয়ে বোঝা যায় যে পানিটা কতটুকু দূষিত, যার মধ্যে অ্যামোনিয়া কতটুকু পরিমাণে আছে। এই যে জিনিসগুলা পরিমাপ করা, এগুলোর জন্য আগে কি করা হইতো জানেন, ওইখান থেকে পানির স্যাম্পল কালেক্ট করে নিয়ে এসে আমি ল্যাবরেটরির মধ্যে দিব, ওইখানে কয়েকদিন ধরে টেস্ট হবে, টেস্ট করার পর আমি ডেটাগুলো জানতে পারবো। আইওটি আসার পরে যে সেন্সর প্রোব এই জিনিসগুলো আসার পরে যেটা হয়েছে, রিয়েল টাইমে ওই প্রোবগুলা যেটা কয়েকদিন ধরে আমি ল্যাবরেটরির মধ্যে করতাম টেস্ট, ওই টেস্টের রেজাল্টটা ওরা রিয়েল টাইমে ডিরেক্টলি আমাকে দিতে পারতেছে। এইটাতে যে সুবিধাটা, আমি যদি আজকে জানি যে আজকের দিনে আমার গঙ্গা নদীর এই অংশটাতে এতটুকু পরিমাণ দূষণ আছে, আমি ওইখান থেকে পানিটা ইউজ করতে পারবো না খাওয়ার জন্য হোক কিংবা অন্য কোনো কাজের জন্য হোক, তাইলে কিন্তু মানুষ একটা ওয়ার্নিং পাইতেছে যে কখন কোন জায়গায় দূষণটা বেড়ে যাইতেছে। কাইন্ড অফ আমরা যেরকম আবহাওয়ার একটা ওয়ার্নিং দিই যে এই জায়গায় এই সময় এতটুকু বৃষ্টি হইতে পারে, তেমনি ভাবে আমি মানুষদেরকে এরকম সতর্ক সংকেত দিয়ে দিতে পারবো যে এই সময়ে গঙ্গা নদীর দূষণ এতটুকু হইতে পারে, যেহেতু ওই জায়গার মধ্যে এতজন মানুষ গোসল করছে কিংবা অনেক ধর্মীয় অনুষ্ঠান হয়েছে, ওই দূষণটা আপনার এখানে আস্তে আস্তে এই সময় আসবে, আপনি এই সময়ে এই পানিটা ইউজ করেন না। এরকম সতর্কতা সংকেত দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু ওয়াটার কোয়ালিটি ব্যাপারটাকে মানুষের আরো অনেক বেশি দোরগোড়ায় নিয়ে যেতে পারতেছি। এন্ড এটা সম্ভব হইতেছে এই ইন্টারনেট অফ থিংস এর কারণে। এই ইন্টারনেট অফ থিংস অনেকটা এরকম যে এখানে প্রোব, সেন্সরের মতন অনেকগুলো থিং, অর্থাৎ একদম বস্তুগত জিনিস, এগুলো আমরা ব্যবহার করবো, এন্ড এইগুলো সরাসরি ভাবে কানেক্টেড থাকবে ইন্টারনেটের সাথে। এখান থেকে আমি যে ডেটা পাবো, এটাকে ইন্টারনেটের সহায়তায় আমি মানুষের কাছে পৌঁছাই দিতে পারবো। দ্যাটস ওয়াই এটাকে বলা হয় ইন্টারনেট অফ থিংস বা আইওটি। এইটার চাহিদা অনেক বেশি পরিমাণে বাড়তেছে, বাংলাদেশেও এটার চাহিদা বাড়তেছে। আমরা হয়তো আর কিছুদিনের মধ্যেই এই ইন্টারনেট অফ থিংস এর ডিরেক্ট প্রয়োগ বাংলাদেশে এখনকার পরিমাণের চেয়ে আরো বেশি পরিমাণে দেখতে পাবো। এখন আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই, যেটা হচ্ছে সফট স্কিলের গুরুত্ব। মানুষের সফট স্কিলগুলো অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। আপনি যদি একদম হার্ড লিটারেচারের দিকে তাকান, ওরা আসলে কোন ধরনের স্কিলকে বেশি প্রাধান্য দিছে, ওইখানে কিন্তু আপনাকে কখনোই বলবেন আপনি মাইক্রোসফট অফিসে পারদর্শী হন কিংবা এই সফটওয়্যার শিখেন। একবিংশ শতাব্দীর ডিজিটাল স্কিলের মধ্যে অনেকগুলো সফট স্কিলকে প্রাধান্য দেয়। আমি একটা এক্সাম্পল দেই, 2017 সালে কম্পিউটার্স ইন হিউম্যান বিহেভিয়ার নামে একটা জার্নাল আছে, সেইখানে ভ্যান লার এট এল 1592টা আর্টিকেলের উপর একটা রিসার্চ চালাইছে, এন্ড দেন ওরা ডিসাইড করছে কোন স্কিলগুলা এই একবিংশ শতাব্দীতে এসে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, এন্ড ডিজিটালিও এটা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। মজার ব্যাপার, এর সবগুলো স্কিলই হচ্ছে মূলত সফট স্কিল। যেমন একটা হচ্ছে কমিউনিকেশন, আপনাকে এটাতে অনেক দক্ষ হইতে হবে, আপনি ভিতরে যা ফিল করেন এটা আপনি অন্য কাউকে বুঝাইতে পারতেছেন কিনা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে এমন না যে আমি বলতেছি আপনার বাচনভঙ্গি ভালো হইতে হবে কিংবা আপনার শুদ্ধ ভাষায় কথা বলতে হবে, এইরকম না। আপনি যা বুঝেন এটা অন্য কাউকে বোঝানোর সক্ষমতা আপনার কতটুকু আছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে কোলাবোরেশন। আপনি নিজে নিজে একটা কাজ অনেক ভালো করতে পারেন, কিন্তু আপনাকে যখন একটা টিমের মধ্যে কাজ করতে দেওয়া হয়, আপনি তখন সেই কাজটা ভালোভাবে করতে পারেন না। এটা আপনি ইউনিভার্সিটি ল্যাবগুলোতে অনেক ভালোভাবে দেখবেন, একটা ছেলে বা একটা মেয়ে হয়তো একা একা একটা ল্যাবের পুরো অ্যাসাইনমেন্ট করে ফেলতেছে, কিন্তু পুরো গ্রুপ নিয়ে তাকে যখন কাজ করতে দেওয়া হয়, সে ওইটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এতে কোলাবোরেশনের যে ঘাটতিটা আপনার মধ্যে তৈরি হয়, এটা অনেক জায়গাতেই আপনাকে ভোগাবে। যেমন কিছু কিছু জিনিস এমন থাকবেই যেখানে আপনি একা সব কাজ করতে পারবেন না। সাপোজ আমার এই ভিডিও মেকিং এর ব্যাপারটাই আপনাদেরকে বলি, আমি কিন্তু পুরো জিনিসটা এতদিন পর্যন্ত একা একা করতাম, এখন আমি জিনিসটাকে আস্তে আস্তে আউটসোর্স করা শুরু করছি। আমি অন্যদের কাছে দায়িত্বগুলো ভাগ করে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে পুরো প্রেশারটা আমার উপরে না আসে। সো এই যে
টিম ওয়ার্ক, এই যে একটা কোলাবোরেশন, এই কোলাবোরেশনের মেন্টালিটিটা থাকা আপনার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট এক। এবং দুই, আপনি এই কোলাবোরেটিভ এফোর্টের মধ্যে নিজের জায়গাটাকে বাঁচিয়েও অন্যদের স্বার্থকে প্রাধান্য দেওয়ার পরেও পুরো টিম এফোর্টটাকে আপনি যথাযথ শ্রদ্ধা করতেছেন কিনা এবং সেই অনুযায়ী আপনি আউটকামটা আনতে পারতেছেন কিনা, এইটা কিন্তু কোলাবোরেশনের অনেক বড় একটা পার্ট। তৃতীয় ব্যাপারটা হচ্ছে ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতা। আপনি একটা যে কোনো কাজ করতেছেন, আপনি মনে করতে পারেন টেকনোলজিতে ক্রিয়েটিভিটির হয়তো তেমন কোনো একটা দাম নাই, বাট বিশ্বাস করেন টেকনোলজিতে আপনার ক্রিয়েটিভ থিঙ্কিং আপনাকে অন্যদের থেকে অনেক বেশি আগায় রাখবে। আপনি একটা প্রোডাক্ট ডিজাইন করতেছেন, একটা স্মার্টফোন ডিজাইন করতেছেন, কিংবা একটা পুরো সিস্টেম ডিজাইন করতেছেন, এটা কতটা ইউজার ফ্রেন্ডলি হবে, আসলে ইউজাররা এটা ব্যবহার করতে যে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা, এই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভিটি কি বলে, কিভাবে জিনিসটা তাদের কাছে থ্রো করলে তারা এটাকে বেশি পরিমাণে আপন করে নিবে, এই থিঙ্কিংটা আপনার মধ্যে আছে কিনা। এবং সব মিলায়ে আপনি যে ডিজাইন করতেছেন, এই ডিজাইনটাতে আপনি নিজের থেকে নতুন কোনো আইডিয়া ডেভেলপ করে সেখানে ইমপ্লিমেন্ট করতে পারতেছেন কিনা, এটা কিন্তু অনেক বেশি পরিমাণে ম্যাটার করবে। এবং আমার মতে যারা ক্রিয়েটিভ ডিজাইনার ওরা এই ক্ষেত্রে অন্যদের তুলনায় অনেক বেশি পরিমাণে সামনে আগায় থাকবে। 4 নম্বর জিনিসটা ওরা বলছে ক্রিটিক্যাল থিঙ্কিং। আমি অনেক সময় অনেক মানুষকে দেখছি যে একটা জিনিস ওরা ইউজ করতেছে, বাট এইটার ডেটা যেগুলো ওরা পাইতেছে ওইটা ওরা ঠিক মতন ইউজ করতে পারতেছে না। তারা হয়তো বুঝতে পারতেছে তাদের ইউজাররা কি ধরনের জিনিস পছন্দ করে, কিংবা তাদের প্রোডাক্টের এই পার্টটার জন্য তাদের এই ইউজার এই জিনিসটা পছন্দ করতেছে না। কিংবা মনে করেন আপনি একটা ব্রিজের উপরে এরকম ওয়াটার কোয়ালিটি স্টেশন বসাইছেন, কিন্তু ধরেন ওই ব্রিজের উপরে ওই ওয়াটার কোয়ালিটি স্টেশনটা দরকারই নাই, কারণ তার হয়তো ঠিক 5 কিলোমিটার আগে আরেকটা এরকম ওয়াটার কোয়ালিটি স্টেশন আছে। এই যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে আপনি চিন্তা করতেছেন আপনার টেকনোলজিটা কোন জায়গায় বেস্ট ইউজ করা যাবে, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ শুধুমাত্র টেকনোলজি ইউজ করতে পারলেই যে আপনি সেটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারবেন ব্যাপারটা ওই রকম না। এইখান থেকে 5 নাম্বার একটা পয়েন্ট আসে, তার নাম হচ্ছে প্রবলেম সলভিং। এটার একদম রিয়েল লাইফ এক্সাম্পল আপনাকে বলি। বাংলাদেশে আপনি যে কোনো ধরনের ইনস্ট্রুমেন্টেশন করতে যাবেন, যে কোনো জায়গায় আপনাকে একটা জিনিস মাথায় সবসময় রাখতে হবে, সেটা হচ্ছে থেফট বা চুরির ঘটনা। আমাদেরকে এমন ভাবে জিনিসগুলো ডিজাইন করতে হয় যাতে করে এটা কেউ চুরি করতে না পারে, কারণ এগুলোর দাম কিন্তু অনেক বেশি। বাংলাদেশে সেনাবাহিনীর জন্য যে পাহাড়ের মধ্যে ট্রেনিং দেওয়া হয়, ওই পাহাড়গুলোতে কিছু মার্ক বসানো থাকে, পার্মানেন্ট মার্ক। ওই পার্মানেন্ট মার্কারগুলো অনেক সময় দেখা যায় ভাঙা। তার কারণ কি, একটা সময় মানুষের মধ্যে কুসংস্কার ছিল ওইটার ভিতরে কিছু দামি চুম্বক বসানো আছে, ওই চুম্বকগুলো যদি এই মার্কারগুলোকে ভেঙে ভেতর থেকে বের করে নেওয়া যায় তাহলে এটাকে বেশি দামে বিক্রি করা যাবে। এটা ধারণা করা হয়তো উপর থেকে প্লেন যাতে এই মার্কারগুলোকে ট্র্যাক করতে পারে, সেই জন্য শক্তিশালী চুম্বকটা বুঝি ইউজ করা হয়। তাছাড়া আপনি বাংলাদেশের যে কোনো রেল লাইনের মধ্যে দেখেন, রেল লাইনের পাত কিন্তু প্রচন্ড পরিমাণে চুরি হয়, এবং এই কারণে এমন ভাবে এইগুলার অ্যাঙ্করেজ পয়েন্টগুলোকে ডিজাইন করা হয় যাতে স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট ছাড়া ওই জিনিসগুলোকে আপনি না খুলতে পারেন। সো এই যে টেকনোলজি আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন, এটার মধ্যে কিন্তু অনেক ধরনের বাধা আসতে পারে, যেগুলো হয়তো আপনি হয়তো একজন টেকনিশিয়ান হিসেবে কখনো চিন্তা করবেন না, বাট এই প্রবলেমগুলো সলভ করাও কিন্তু আপনার জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। এবং লাস্টে আমি একটা পয়েন্ট অ্যাড করব যে প্রবলেম সলভিং এর ক্ষেত্রে আপনার মেন্টালিটিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি আমি একটা ভিজুয়াল বেসিক কোড করছি, আপনি এখন স্ক্রিনের মধ্যে এটা দেখতে পাইতেছেন। এই কোডটার বিভিন্ন পার্ট বিভিন্ন সময় আমার দরকার পড়ছে, আর বিভিন্ন জায়গা থেকে আমি নিয়ে একসাথে জড়ো করে বানাইছি। এটা বেসিক্যালি যেটা করে, একটা এক্সেল শিটের মধ্যে মনে করেন 26টা আলাদা আলাদা শিট আছে, ওই প্রত্যেকটা শিটের কিছু স্পেসিফিক ডেটা নিয়ে ও একটা শিটের মধ্যে জমা করবে, এন্ড দেন অন্য শিটগুলোকে সে ডিলিট করে দিবে। এখন এখানে মেন্টালিটির ব্যাপারটা হচ্ছে, এই কোডটা কিন্তু ডিরেক্টলি আপনি কোনো জায়গায় কোড করা পাবেন না, এটা আমার নিজেকে ডেভেলপ করতে হয়েছে। এই ডেভেলপ করার মেন্টালিটিটা আমার কোত্থেকে আসছে, আমার নিজের প্রয়োজন থেকে। আমার মনে করেন এই সময় দরকার আমার এই এক্সেলের এই শিট থেকে এই ডেটাটা কপি করতে হবে, তাহলে কপিটা কিভাবে করে, কোডটা কি, ভিজুয়াল বেসিকের মধ্যে এই কোডটাকে কিভাবে কপি করে আনা যায়, তার সিস্টেমটা কি, এই সিস্টেমটা আমার শিখতে হয়েছে। তারপরে আবার প্রত্যেকটা শিট কিভাবে ডিলিট করতে হয়, ওইটা আবার আমার আরেকটা জায়গা থেকে শিখতে হয়েছে। দেন প্রত্যেকটা জিনিস শিখে শিখে আমার একটা কোডের মধ্যে পুরো জিনিসটা যখন আমি আনছি, তখন এটা একটা সামগ্রিকতা পাইছে। আমি যেটা করতে চাই ওইটার একটা সমাধান আমি করতে পারছি। এইখানে নতুন কিছু শেখার মেন্টালিটিটা কিন্তু আপনার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনি যে কোনো ডিজিটাল স্কিল শিখতে যান না কেন, আপনাকে সবসময় আনস্যাটিসফাইড থাকতে হবে। আপনাকে নতুন কিছু শেখার যে তাড়নাটা, সেটা নিজের ভেতর থেকে সবসময় ফিল করতে হবে। এখন প্রশ্ন হলো, জাতি হিসেবে আপনার জনসংখ্যাকে যদি আপনি ডিজিটালি ডেভেলপ না করেন, তারা যদি ডিজিটাল স্কিলগুলো ভালোভাবে না শিখে, তাইলে কি হইতে পারে? ব্রিটেনের একটা কেস স্টাডি, ওদের এখানে 2015 সাল থেকে ইয়াং জেনারেশনের যারা আছে তারা আইটি সাবজেক্টগুলোতে এনরোল করতেছিল না, প্রায় এটা ফল করছিল 40% মতন। এইটার রেজাল্ট ওরা এই কদমফুল সিচুয়েশনের মধ্যে এসে টের পাইছে। তারা যখন দেখতে পাইছে তাদের এই অটোমেশন কিংবা সফটওয়্যার ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্টের জন্য লোক দরকার, জনবল দরকার, সেই সময় ওরা এটার একটা ঘাটতি টের পাইছে, কারণ ম্যাস স্কেলে কিন্তু এটা আমাদের দরকার হইতেছে। আমি যখন
নিজে আমার এই কদম ফুলের টিকা দিতে গেছি তখন কিন্তু দেখতে পাইছি ওইখানে টিকা কার্ড যেটা আছে ওইখান থেকে কিউআর কোডটা স্ক্যান করে নিয়ে যাচাই করা হইতেছে আপনার টিকার ডেট আসলেই আসছে কিনা। এইটা আপনার জন্য একটা খুব সহজ কাজ হইতে পারে, কিন্তু চিন্তা করেন একটা মফস্বলের মধ্যে, একটা গ্রামের মধ্যে এই কিউআর কোডটা স্ক্যান করা, এটা কিন্তু অনেক কঠিন একটা কাজ একটা মানুষের জন্য, কারণ ওইখানে হয়তো ডিজিটাল স্কিল তেমন একটা গ্রো করে নাই। ওভারঅল জনসংখ্যার মধ্যে ডিজিটাল স্কিলগুলোকে ছড়ায় দেওয়া এন্ড আপনার জেনারেল পিপল ডিজিটাল স্কিল আসলে কতটুকু জানে তার উপরে কিন্তু ডিপেন্ড করে আপনি নেশন বা জাতি হিসেবে কতটা ডিজিটাল হইতে পারবেন। তাইলে এখান থেকে এখন প্রশ্ন আসে, বাংলাদেশে বর্তমান আসলে ডিজিটালাইজেশনের অবস্থাটা কিরকম? দেখেন, বলা হয় বাংলাদেশে অফলাইন পপুলেশন, যাদের কাছে এখন পর্যন্ত হয়তো ইন্টারনেট কিংবা এরকম ডিজিটাল সেবাগুলো পৌঁছায় নাই, এরকম মানুষের সংখ্যা প্রায় 97 মিলিয়নের বেশি। 2017 সালে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নের একটা অ্যানুয়াল রিপোর্ট পেশ করা হয়, ওইখানে বাংলাদেশকে দেখানো হয়েছে এই অফলাইন পপুলেশনের দিক থেকে 5 নম্বর বিশ্বে। 1 আর 2 আছে ইন্ডিয়া আর চায়না, কারণ ওদের জনসংখ্যা অনেক বেশি। এখন আপনার দেশে যদি অফলাইন পপুলেশন, যাদের হাতে ইন্টারনেট সেবা এখনো পৌঁছায় দিতে আপনি পারেন নাই, এই পপুলেশন অনেক বেশি পরিমাণে থাকে, তাইলে কিন্তু আপনি নেশন ওয়াইড যে ডিজিটালাইজেশনের প্ল্যান যে কোনো কিছুর ক্ষেত্রে করেন, আপনি কদম ফুল রোগের ক্ষেত্রে করেন কিংবা ব্যাংকিং সেবার মধ্যে করেন কিংবা কৃষি ক্ষেত্রে আপনি মোবাইল সেবার আওতায় আনতে যান, সবকিছুতেই আপনি বাধা পাবেন। এবং এইটা বলা হয় যে ইন্টারনেট এক্সেস গ্রামের এলাকার মধ্যে শহরের তুলনায় প্রায় 8 গুণ কম, অর্থাৎ শহরের তুলনায় 8 ভাগের 1 ভাগ ইন্টারনেট এক্সেস আপনি গ্রামের মধ্যে পাবেন। এই জিনিসটাকেই বলা হয় ডিজিটাল ডিভিশন, অর্থাৎ আপনার জনগণের মধ্যে একটা ডিজিটালি ডিভিশন তৈরি হইতেছে। একটা ভাগ অনেক ভালো পরিমাণে ডিজিটালি স্কিলড, অন্য ভাগটা এই ডিজিটাল স্কিলের ধারে কাছেও পৌঁছাইতে পারতেছে না। এই জায়গাটাতে বাংলাদেশের ইউনিয়ন ডিজিটাল সেন্টার কিংবা ইউডিসি এদের ভূমিকাটাকে অনেক বড় পরিমাণে দেখানো হয়, কারণ বাংলাদেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত এতটা প্রান্তিক পর্যায়ের মধ্যে ডিজিটাল সেবা পৌঁছায় দেওয়া কিন্তু অনেক কঠিন কাজ। এন্ড এইটার মাধ্যমে যদি তাদেরকে ডিজিটালি অনেক ডেভেলপ করা যায়, সেটা কিন্তু আমাদের দেশের জন্য ওভারঅল ভালো হবে। তাছাড়া বাংলাদেশে আরো কিছু সমস্যা আছে। আমাদের এখানে ইলেকট্রিসিটি অনেক সময় আনস্টেবল থাকে, তবে এখন ইলেকট্রিসিটির অবস্থা গত 10 বছরের তুলনায় অনেক ভালো হয়েছে। যে সমস্যাটা অনেক বেশি দেখা যায় সেটা হচ্ছে রিমোট লোকেশন বা অনেক দূর দূরান্তের লোকেশনগুলো। আপনি দেখবেন গ্রামের মধ্যে কিন্তু এখন আমরা ব্রডব্যান্ডের অ্যাক্সেস দিতে পারি নাই, সেখানে মোবাইল ইন্টারনেটই অনেক বড় ভরসা। কিন্তু এর মধ্যে আবার দেখেন অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট, ওরা বলতেছে যে বাংলাদেশ এখন ভারতের পরে দ্বিতীয় সর্বোচ্চ অনলাইন লেবার সাপ্লায়ার। অর্থাৎ বাংলাদেশে একদিক থেকে যেমন ডিজিটাল ডিভিশনগুলো আছে, আমাদের রিমোট লোকেশনের সমস্যা আছে, ইন্টারনেট অ্যাক্সেসের সমস্যা আছে, কিন্তু তারপরেও ফ্রিল্যান্সিং কিংবা এই ধরনের জায়গাগুলোতে বাংলাদেশের যে অনলাইন লেবার সাপ্লাইটা সেটা ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড। এই যে দেখেন জিনিসটা কিন্তু কন্ট্রাস্টিং। একদিক থেকে আপনি এত পরিমাণে একটা লেবার ফোর্স পাইতেছেন যারা একটা বিশাল অনলাইন সেবা আপনাকে দিতে পারবে কিংবা ওয়ার্ল্ডের মধ্যে দিতে পারবে, এবং তার মাধ্যমে নিজেরা যেমন আয় করতে পারবে দেশেরও আয় বাড়াইতে পারবে। ঠিক ওই জায়গাটাতেই আমরা কিন্তু সঠিকভাবে হয়তো ইন্টারনেট অ্যাক্সেস দেওয়ার যে ব্যাপারটা সেইটাতে অন্য অনেক দেশের থেকে পিছায় আছি। তো সব মিলাই বলা যায় আমাদেরকে এখন নজর দিতে হবে কিভাবে এই ডিজিটাল ডিভিশনটাকে অনেক কমায় আনা যায় এবং মানুষকে ডিজিটাল ইনক্লুশনের আওতায় নিয়ে আসা যায়। এবং এটা শহর থেকে গ্রাম প্রত্যেকটা জায়গাতেই আমাদেরকে করতে হবে, শুধুমাত্র একটা নির্দিষ্ট জায়গাতে করলে হবে না। এবং আমাদের যারা ফেসবুকে ব্যবসা পরিচালনা করে কিংবা অনলাইন ভিত্তিক বিভিন্ন ব্যবসা পরিচালনা করে ইন্ডিভিজুয়াল বেসিস, আমি প্রতিষ্ঠানের কথা বলতেছি না, তাদের জন্য কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেমন গত বছরের বাজেটে নারীদের জন্য করমুক্ত আয় সীমা 3,50,000 টাকা যে রাখা হয়েছে, এটার মধ্যে অনেক বেশি বেনিফিট পাইছে কিন্তু এই ফেসবুকে যে নারী উদ্যোক্তারা কাজ করেন কিংবা অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে যে নারী উদ্যোক্তারা কাজ করেন। এইভাবে আমাদের এই অনলাইন ব্যবসায়ী যারা আছে, যারা একদম প্রান্তিক পর্যায়ে কাজ করতেছে, একদম ছোট ছোট স্কেলে কাজ করতেছে, ওদেরকে অনেক বেশি পরিমাণে উৎসাহ দিতে হবে। এটা বিভিন্ন প্রণোদনার মাধ্যমে করা যায় কিংবা ট্যাক্সেশনের মধ্যে তাদের বিভিন্ন এক্সেমশন কিংবা ছাড় দেওয়া যায়। এই প্রত্যেকটা জায়গা থেকে আমাদেরকে ডিজিটাল বাংলাদেশ যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আমাদেরকে চিন্তাও করতে হবে ডিজিটাল ভাবে। আমি গত বছরের বাজেট ডিসকাশনে এই কথাগুলো বলছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন। এই বছরের বাজেট নিয়েও আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ, দেখা যাক সামনে কি হয়। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার একটা ওভারঅল সাজেশন থাকবে, আপনি টেক ইউজার যে কোনো জায়গা থেকেই হন না কেন, নিজের ক্রিয়েটিভ মেন্টালিটিটা ধরে রাখা এবং সবসময় নতুন কিছু করতে চাওয়ার যে মানসিকতা সেটা ধরে রাখাটা অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। আমি সাধারণত প্রতি বুধবার বিকেল 5টায় ভিডিও আপলোড করে থাকি। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই চ্যানেলের কন্টেন্টগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে আমি বলবো আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কখনোই ভুলবেন না। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমার মূল স্পন্সর যারা বাপের হোটেল, এবং এই মুহূর্তে যারা আপনারা ভিডিওটা দেখতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কাট।